আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। শীর্ষ পদে নাহিদ আখতার, নাসির, হাসনাত, সার্জিস। ইস্পাত কঠিন ঐক্যে ষড়যন্ত্র মোকাবেলায় খালেদা জিয়ার আহ্বান। বিএনপির বর্ধিত সভায় ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 834 ও আহত 12,049 জন। এককালীন অর্থ সহায়তার পাশাপাশি মাসিক ভাতার ব্যবস্থা। এবং বৃষ্টিতে ভেসে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পাকিস্তান গ্রুপের শেষ ম্যাচ। না খেলেও 1 পয়েন্ট পেয়ে আসর শেষ করল টাইগাররা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ হবে বিকেল 3টায়। আত্মপ্রকাশ উপলক্ষে সকল প্রস্তুতি নিয়েছে নতুন এই রাজনৈতিক দলটি। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম এর নেতৃত্বে থাকছেন। শীর্ষ পদে থাকছেন আখতার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে চান দলের নেতারা। তাফিমুল ইসলামের রিপোর্ট। গণঅভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে ছাত্র জনতার সমন্বয়ে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি আসতে যাচ্ছে রাজনীতির মাঠে। আজ মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে দলটি। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক হিসেবে থাকছেন। জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব ও ডাকসুর সাবেক নেতা নতুন দলটির সদস্য সচিব হিসেবে থাকছেন। নতুন দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি ও জামাত থেকে শুরু করে অভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আসলে বাংলাদেশের একটা সকল শ্রেণী পেশার মানুষকে আগামীকালকে এখানে মানিক মিয়া এভিনিউতে একত্রিত করতে চাচ্ছি এবং আগামীর বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে সেটা আগামীকালকের উপস্থিতি নির্দেশ করে দিবে। যে সেখানে সকল রাজনৈতিক দলগুলো যে একে অপরের পাশে থেকে এবং মতের ভিন্নতা থাকবে, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব, হানাহানি, মারামারি হবে না, এই একটা বার্তা দিতে সকলে ইনশাআল্লাহ এখানে আসবে। জন আকাঙ্ক্ষা পূরণে নতুন দল কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এখনও ষড়যন্ত্র চলছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ন্যূনতম সংস্কারের পর দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তরুণদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, কোনো প্রতিহিংসতা নয়, সৌহার্দ্য আর ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রের জন্য আপনাদের ত্যাগ জাতি মনে রাখবে, তবে এমন কিছু করা যাবে না যাতে এই সংগ্রাম নষ্ট হয়। রাহুল রায় রিপোর্ট। 2018-র 4 ফেব্রুয়ারি রাজধানীতে হয়েছিল বিএনপির সর্বশেষ বর্ধিত সভা। ঠিক 7 বছর পর সংসদ ভবনের এলডি হলে দলটির বর্ধিত সভা। স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা মণ্ডলী ও নির্বাহী কমিটির সদস্য, জেলা এবং থানার সভাপতি ও সাধারণ সম্পাদকরা যোগ দেন সভায়। 2018 সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ারা, এমনকি যারা সেকেন্ডারি মনোনয়ন পেয়েছিলেন, তারা অংশ নেন বর্ধিত সভায়। 3,500-এর মতো অংশগ্রহণকারীর মধ্যে বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরাও যোগ দেন।
সবার শুরুতেই বিএনপির মৃত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব রাখা হয়। 7 বছর আগের সভায় উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন তিনি। সকালে হঠাৎই সবার প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়ার যুক্ত হওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সূচনা বক্তব্যের পর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। এরপর ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন। সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। তরুণদের উদ্দেশ্যেও নিজের ভাবনার কথা জানান বেগম জিয়া। আসুন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। বেগম খালেদা জিয়ার বক্তব্যের পরেই শুরু হয় বর্ধিত সভা। সভায় অংশ নেওয়া নেতারা দল নিয়ে মতামত তুলে ধরেন। তৃণমূল নেতাদের কথা মনোযোগ দিয়ে শোনেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার গণ আন্দোলন ও গণ অভ্যুত্থানে মোট শহীদ হয়েছেন 834 জন এবং আহত হয়েছেন 12,049 জন। আনুষ্ঠানিকভাবে সরকারি এই তালিকা প্রকাশ করে বলা হয়েছে, যারা আহত হয়েছেন ক্ষতির দিক বিবেচনায় মেডিকেল বোর্ড তাদের 3টি ক্যাটাগরিতে বিভক্ত করেছে। প্রত্যেকেই পাবেন এককালীন ও মাসিক ভাতা। সরকারি পরিচয়পত্র দেখিয়েও পাওয়া যাবে নানা সুবিধা। তবে শুধুমাত্র একটি প্রজন্মই এই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান প্রথমে কোটা আন্দোলন থাকলেও পরে তা রূপ নেয় এক দফার আন্দোলনে। সরকার পতন ঘটাতে সারা দেশে জীবন উৎসর্গ করতে থাকেন ছাত্র জনতা। আহতদের সংখ্যাও বাড়তে থাকে ধীরে ধীরে। শহীদ ও আহতদের স্বীকৃতি মেলে জুলাই যোদ্ধা হিসেবে। কতজন শহীদ হলেন আর আহতই বা কত, তা নির্ধারণ করতে কাজ করে সরকারের নানা কমিটি। পুঙ্খানুপুঙ্খ হিসেব করে গেজেটেড শহীদ ও আহতদের ডাটাবেস করেছে সরকার। জুলাই অগাস্টে যে বাংলাদেশের ইতিহাসে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের এ, বি, সি ক্যাটাগরি করে আর্থিক সহায়তা ও সুযোগ সুবিধা দেয়া হবে। ক্যাটাগরি এ শ্রেণী নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুযোগ প্রাপ্ত হবে। ক, এককালীন 5 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। আবার তাদেরকেও প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে তারা আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন। তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। ক্যাটাগরি 2 কে আমরা বলছি যে যারা গুরুতর আহত হয়েছে, এককালীন 3 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। প্রত্যেককে মাসিক 15,000 টাকা ভাতা প্রদান করা হবে। ক,
কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি কর্মসংস্থান প্রাপ্ত হবেন। আর ক্যাটাগরি সি, ওনারা আহত হয়েছেন, এককালীন 1 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। খ, মাসিক 10,000 টাকা প্রদান করা হবে। তবে সরকারি এই সুবিধা বংশধরদের জন্য মিলবে না, জানান প্রেস সচিব। কোনো কোটার সিস্টেমে আমরা যাচ্ছি না, এটা কোটার বিষয় না। আর এটা এমন যে জেনারেশন আফটার জেনারেশন সেটাও না। আমাদের কথা হচ্ছে যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আমাদের কথা হচ্ছে যে এই গভর্নমেন্ট যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের পাশে গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয় নতুন অ্যাক্রিডিটেশন কার্ডের মেয়াদ হবে 3 বছর। এই কার্ড পাওয়ার জন্য সাংবাদিকদের সরকারের উন্নয়নের গল্প প্রচারের প্রয়োজন নেই বলে জানান শফিকুল আলম। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি। অগ্নিকাণ্ডের সবুজ পাহাড়ের পাশাপাশি ধূসর হয়ে গেছে শত শত মানুষের স্বপ্ন। আয়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা। ফায়ার স্টেশন না থাকা, অপরিকল্পিতভাবে রিসোর্ট কটেজ নির্মাণকেই দুর্ঘটনার জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা। ক্ষতি কাটিয়ে উঠতে সার্বিক সহায়তার আশ্বাস পার্বত্য উপদেষ্টার। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য ভিডিও চিত্র নিয়ে মোশাহিদ রনির রিপোর্ট। ধূসর পাহাড়, ছায় আর ধ্বংসস্তূপ দেখে বোঝার উপায় নেই কিছুদিন আগেও ছিল পর্যটকের কোলাহল ও বিচিত্র কর্মব্যস্ততা। মেঘের রাজ্য সাজেক ভ্যালি এখন হাহাকারের শূন্য প্রান্তর। অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে স্থানীয় গির্জা ও মন্দিরের ঠাঁই না মানুষকে দেওয়া হচ্ছে প্রশাসনিক সহায়তা। 30 কেজি চাল রয়েছে, আর কিছু শুকনো আইটেম রয়েছে। শুকনো আইটেম হচ্ছে আপনার ডাল আছে, লবণ আছে, বিস্কুট রয়েছে, পানি আছে। তারপরে হচ্ছে নগদ ক্যাশ আমরা তাদেরকে দিয়েছি চেকের মাধ্যমে, সেটা হচ্ছে 7,500 টাকা। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাস তদন্ত কমিটি প্রধানের। আমাদের অনেকগুলো কারণ থাকতে পারে, হতে পারে শর্ট সার্কিট অথবা সিগারেটের পদার্থ আশেপাশে থাকে, সেখান থেকেও হতে পারে। আমরা সবগুলো কারণে খতিয়ে দেখছি। অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, অব্যবস্থাপনা ও পানির অভাবে এমন দুর্ঘটনা বলে মত খাগড়াছড়ি সেক্টর কমান্ডারের। এই ধরনের আপনার ফায়ার ফাইটিং একটা টিম থাকে, যেমন ফায়ার সার্ভিসের একটা প্রফেশনাল থাকে, তাদের দ্রুততার সাথে এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করা সম্ভব। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস পার্বত্য উপদেষ্টার। এখান থেকে আমরা ওভারকাম করার জন্য যা কিছু আছে আমাদের সরকারি পক্ষ থেকে, এবং যেখানে ওনারা বলবেন আমাকে ওখানে গিয়ে এই কথা বলে দেন, আমি গিয়ে কথা বলবো, তারা যেন খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে। গত 23 ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে সাজেকের রিসোর্ট, কটেজ ও বসতঘর সহ পুড়ে যায় শতাধিক স্থাপনা, যাতে অন্তত 100 কোটি টাকার আর্থিক ক্ষতির শিকার দুর্ঘটনা কবলিতরা। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। 2025-এর 21শে পদকে ভূষিত সঙ্গীত শিল্পী ফেরদৌস আরাকে সংবর্ধনা দিয়েছে সুধী সংঘ। সন্ধ্যায় গুলশানের ক্রাউন প্লাজায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে নজরুল সঙ্গীত ফেরদৌস আরার অবদান তুলে ধরেন গুণীজনেরা। সুলতানা হিমুর রিপোর্ট। দেশে নজরুল সঙ্গীত জগতে প্রখ্যাত এক নাম সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। নজরুল সঙ্গীত অঙ্গনে অসামান্য অবদান রাখায় এবছর তিনি সম্মানিত হয়েছেন 21শে পদকে। শিল্পীর এই প্রাপ্তিকে আনন্দ আয়োজনে উদযাপন করেছে সুধী সংঘ। সঙ্গীতের মধ্য দিয়ে নজরুল চেতনা ছড়িয়ে দিতে ফেরদৌস আরার অসামান্য অবদান তুলে ধরেন বিশিষ্টজনেরা। যোগ্য ব্যক্তিদেরকে দেবেন সম্মান, তাহলে রাষ্ট্রেরও সম্মান থাকবে, পদকেরও সম্মান থাকবে। নজরুল সঙ্গীত শিল্পীকে সম্মানিত করা বা সম্মানিত হওয়া মানে যারা নজরুলের গান ভালোবাসেন, নজরুলকে ভালোবাসেন, তাদের সবার জন্য আনন্দের মাত্রাটা একটু বেশি। যে এই দেরিটা যেন না হয়, এবং আমি অত্যন্ত ভাগ্যবান মনে করছি যে অন্তত পক্ষে অবশেষে ফেরদৌস আরা এই সম্মানে ভূষিত হলো। কোনো শিল্পীকে, কোনো শ্রেণীর কোনো শিল্পীকেই যেন তার যোগ্য সম্মান থেকে চ্যুত না করা হয়। আয়োজক ও বিশিষ্টজনদের প্রত্যাশা, ফেরদৌস আরা সঙ্গীতের মধ্য দিয়ে সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। 25 বছর উনি আমাদের সাথে ছিলেন, আছেন, আর ওনার অসংখ্য অনুষ্ঠান আমাদের চ্যানেল আইতে প্রচারিত হয়েছে, উনি অর্গানাইজ করেছেন।
এখনো করছেন। অনেক অনুষ্ঠানের সিগনেচার টিউন বলি যেটা, ওটা ওনার করা। তো উনি আমাদের পরিবারেরই একজন সদস্য, তাই আজকে ওনাকে আসলে অভিনন্দন জানাতে পারাটা চ্যানেলের পক্ষ থেকে এটা একটা গর্বের ব্যাপার। আপা অনেক দীর্ঘ জীবন কামনা করবেন, কামনা করি সবার ভালোবাসায় আপা অনেক দীর্ঘ জীবন কামনা করবেন। আপার জন্য দোয়া করবেন, আপার কণ্ঠটা যেন অনেক ভালো থাকে। গুণীজনদের কাছ থেকে এমন সংবর্ধনা পেয়ে মুগ্ধ হয়েছেন ফেরদৌসারা। নজরুল সঙ্গীতে আলো ছড়াতে নিত্য নতুন চর্চায় নিজেকে আরো ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কে আমাকে পিছনে টানলো, সেই মানুষটি আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যার এত জনের মুখ থেকে আপনারা একটু একটু শুনেছেন সেই কিশোরী, সেই তরুণীর প্রতি অনেকের অগাধ ভালোবাসা। খুব ভালো একটি মেয়ে, গুণী মেয়ে, ঠিক সময় ঠিক একজনকেই এই পদকটা দেওয়া হয়েছে। এই সকল শিল্পীদের বরণ করার মতো কত ফুল আমরা কোথায় পাবো? এই মাটির ধরনীতে তাদেরকে আমরা বরণ করি। এই আয়োজনে আরো ছিলেন বিশিষ্টজন সহ ফেরদৌসারার পরিবার পরিজনও। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। আগামী বছরের অক্টোবরে নির্ধারিত থাকলেও তার আগে আজ অনুষ্ঠিত হচ্ছে কানাডার অন্টারিওর প্রাদেশিক সংসদের নির্বাচন। বাংলাদেশি কানাডিয়ান প্রার্থী সহ এই নির্বাচনে 4টি প্রধান রাজনৈতিক দল অংশ নিচ্ছে। কানাডার টরন্টো থেকে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় চাকি। কানাডার অন্টারিও প্রদেশের টরন্টোর একটি নির্বাচনী কেন্দ্রে আমি দাঁড়িয়ে আছি। এই অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে 4টি প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ করছে: কনজারভেটিভ, লিবারেল পার্টি, এনডিপি এবং গ্রিন পার্টি। এই পার্টির প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বী আছেন এবং এই আসনেও দাঁড়িয়েছেন বাংলাদেশি কানাডিয়ান রাজনীতিক ডলি বেগম। ডলি বেগম তৃতীয়বারের মতো নির্বাচন করছেন এই আসন থেকে। এছাড়াও আরও একজন বাংলাদেশি ক্যান্ডিডেট আছেন আরেকটি আসন থেকে, মলি। তো এই রকম নানা দলের প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করলেও আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার উপস্থিতি কিন্তু খুব একটা বেশি না। তো কেন ভোটার উপস্থিতি বেশি না আমরা জানতে চাইব। আমাদের সঙ্গে আছেন সমাজকর্মী আফসানা চৌধুরী। তো আফসানা, আপনি কি বলবেন যে এখানে ভোটার উপস্থিতি কম কেন? আসলে আমাদের যেটা হয়, এটা তো কোনো আমাদের এখানে ছুটি দেওয়া হয় না, কোনো পাবলিক হলিডে না। আমরা সবাই অফিস করছি, সো অফিসের ফাঁকে ফাঁকে যে যখন সময় পাচ্ছে এসে ভোট দিয়ে যাচ্ছে। আর কি কোনো কারণ আছে যে এই ভোটার উপস্থিতি কমের? আরেকটা কারণ আছে এখানে, যেটা আমি মনে করি যে এখানে অ্যাডভান্স ভোটিং হয়, যেটা আসলে বাংলাদেশে তো হয় না। তো 3 দিন ছিল অ্যাডভান্স ভোটিং। আমি দেখেছি অনেক মানুষ এসে অলরেডি তাদের ভোট অলরেডি দিয়ে ফেলেছে। বুঝেছি, এই কারণেই আসলে এটা হয়েছে। তো দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই নির্বাচন হলো 14 মাস, নির্ধারিত সময় 14 মাস আগে নির্বাচন হচ্ছে এবং এই 14 মাস আগে নির্বাচন দেওয়ার সবচেয়ে বড় কারণ বলা হচ্ছে ট্রাম্প যে কানাডার উপর ট্যারিফ ঘোষণা করেছেন, সেই ট্যারিফ মোকাবেলা করার জন্য আগাম নির্বাচন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে এই আপডেট। বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব 2025। উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী। উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হায়দার আলী। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তারুণ্যের উৎসবের দিনব্যাপী আয়োজনে ছিল ডকুমেন্টারি প্রদর্শন, তারুণ্যের মেলা, ক্রিকেট ম্যাচ, অনলাইন কুইজ প্রতিযোগিতা, সেমিনার, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামীতে এনআইডি দিয়ে সব কাজ করা সম্ভব হবে। 2027 সালের মধ্যে বিশ্বের মধ্যে ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ হবে বাংলাদেশ। গ্রামীণ জনগণের বিচারিক সেবা গ্রহণের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয় শীর্ষক ঢাকা বিভাগীয় সম্মেলন হয়েছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব AKM তারিকুল আলম জানান, ঢাকা বিভাগের 89টি উপজেলায় প্রকল্পটির স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এ সময় বক্তারা প্রকল্প এলাকা সহ দেশের সব ইউনিয়ন পরিষদের আওতায় গ্রাম আদালতগুলোকে আরও সক্রিয় করার আহ্বান জানান। আপনাদের কাছে একটাই দাবি আমাদের, যে আপনারা ন্যায় বিচারটা নিশ্চিত করুন। ন্যায় বিচার নিশ্চিত না হলে একটা জাতি কখনো উঠতে পারে না। জাস্টিসটাকে এনশিওর করেন, আমরা অনেক ভালো জাতি হিসেবে আমরা উঠে যেতে পারি।
আমাদের কিন্তু অবস্থান ভালোর দিকে যাচ্ছে। আমাদের পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়ার চেয়ে বেশি। জেন্ডার ভিত্তিক সহিংসতা, হয়রানি এবং যৌন হয়রানি প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্র্যাকের শিক্ষা প্রকল্প উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে প্রকল্পটির উদ্বোধন করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার। বিশেষ অতিথি ছিলেন পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক অতিরিক্ত সচিব ওমর মোহাম্মদ ইমরুল মোহসিন, তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালনায় সহায়ক কমিটির সদস্য এবং শাসা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন রাজু এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। আগামী 4 বছরের প্রকল্পটি ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল, নারায়ণগঞ্জ এবং রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোতে বাস্তবায়িত হবে। বাগেরহাটের মেলায় 4 দিন ব্যাপী টাইগার স্কাউট বার্ষিক ক্যাম্প হয়েছে। উপজেলার জয়মনির ওয়াইল্ড টিম কনজারভেশন বায়োলজি সেন্টারে ক্যাম্পের আয়োজন করা হয়। এতে উপকূলীয় 8টি উপজেলার 50 জন টাইগার স্কাউট অংশ নেন। ক্যাম্পে তরুণ স্বেচ্ছাসেবী, পরিবেশবিদ, স্থানীয়দের সমন্বিত উদ্যোগে বাঘ সংরক্ষণে আরও সক্রিয় অংশগ্রহণে গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ মিস্ত্রি। প্রধান অতিথি ছিলেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। বিশেষ অতিথি ছিলেন চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপং চন্দ্র দাস। অনুষ্ঠানে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী অধ্যাপক ড মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনার হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিতার্কিক দল। তামাক কোম্পানি বর্তমানে তরুণ প্রজন্মকে টার্গেট করে সামাজিক মাধ্যমে কৌশলে তামাকের প্রচারণা চালাচ্ছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে জিয়া উদ্যানের সামনের সড়কে মিনি ম্যারাথনের উদ্বোধনীতে বক্তারা এসব কথা বলেন। ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড খন্দকার আব্দুল আওয়াল রিজভী সভাপতিত্ব করেন। ৭১-এর ২রা মার্চ তৎকালীন ডাকসু ভিপি স্বাধীনতার পতাকা উত্তোলন করে সশস্ত্র মুক্তিযুদ্ধকে অনিবার্য করে তোলেন। এতটা বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে ফ্যাসিবাদী সরকার দলীয়করণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের সামনে উপস্থাপন করার সুযোগ রয়েছে। ২রা মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সিনিয়র সহ সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও অন্যরা। এবারে কৃষি সংবাদ। ভোজ্য তেলের আমদানি কমাতে রংপুর অঞ্চলে পতিত জমি ব্যবহার করে বিনা সরিষা 11 চাষে উদ্বুদ্ধ করছেন কৃষি বিজ্ঞানীরা। উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী সরিষা আবাদ কৃষকের বাড়তি আয়ের পাশাপাশি ফসলের নিবিড়তা ও জমির উর্বরতা বৃদ্ধি করছে। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের শ্রীরামপুরে কৃষকের মাঠে চলছে সরিষা কর্তন। আমনের পর পড়ে থাকা জমিতে মাত্র ৮৩ থেকে ৮৭ দিনে বিনা সরিষা 11 আবাদ করে একরে ২০ মণ ফলন পেয়েছেন কৃষক। স্বল্প খরচে ৫ থেকে ৬ গুণ লাভ হওয়ায় সরিষা আবাদে হাসি ফুটেছে কৃষকের মুখে। পানি একচলান খায়, হাল চাষও কম খায়, ফলন তো ভালো। আমরা এইটা বাড়তি ফসল পাইতেছি, আমাদের 3টা ফসল হইতেছে। এখন আমরা সরিষা আবাদ করে তেল পাচ্ছি, আবার খৈল পাচ্ছি। সরিষার যে গাছটা আছে তা আমরা জ্বালানি কাজে ব্যবহার করতেছি। আমরা শস্য আবাদ করিয়ে আমার ডালপাল গিলে মাটি পড়িয়ে জমির মধ্যে পড়িয়ে আমার সার আগলে আমার উপকার হচ্ছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এবছর রংপুর অঞ্চলের 5 জেলায় 50 একর জমিতে আবাদ হয়েছে বিনা সরিষা 11। বাংলাদেশে প্রায় 23 লক্ষ হেক্টর জমি আসে, যেখানে 2টি ধান হয়। প্রথমে আমন ধান হয়, তারপরে বোরো ধান হয়। এই 2 ধানের মাঝখানে আমরা এই সরিষাকে ইনক্লুড করে আমরা ভোজ্য তেলের আমদানি
কমিয়ে আনতে। কৃষকের আয় বৃদ্ধিতে 2 ফসলি জমিকে 3 ফসলে রূপান্তর, সরিষার পাশাপাশি স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল ধানের জাত সম্প্রসারণের কথা জানিয়েছে কৃষি বিভাগ। বিধান 75, বিধান 87, বিধান 95, বিনারও জাত আছে, বিনা 7, বিনা 17, এই জাতগুলো আবাদ করার পরে আমরা যদি সরিষার আবাদ করি তাহলে অনায়াসে আমরা বোরোটা আবাদ করতে পারবো। এক্ষেত্রে কৃষকের কোনো ক্ষতি হবে না, কৃষক আর্থিকভাবে লাভবান হবে। সরিষা আবাদে উদ্বুদ্ধ করতে রংপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে লীলাভূমি ভোলার চর কুকরিমুকরিতে কমছে পর্যটকদের আনাগোনা। সুযোগ সুবিধার অভাব, বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে ভোগান্তিতে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভ্রমণ পিয়াসীরা। পর্যটন শিল্পের এই অপার সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি স্থানীয় সহ পর্যটকদের। হারুনুর রশিদের তথ্য ভিডিও চিত্রে চর কুকরিমুকরির পর্যটন সম্ভাবনা নিয়ে 2 পর্বের প্রথম পর্ব দেখুন আফরোজা হাসির রিপোর্টে। বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, সমুদ্রের ঢেউ আর বিভিন্ন বন্যপ্রাণীর অবাধ বিচরণ। ভোলার চর কুকরিমুকরিতে অপার সৌন্দর্য ঢেলে দিয়েছে প্রকৃতি। ইট পাথরের নগর ছেড়ে এমন নির্মল প্রকৃতির টানে অনেকেই ছুটে আসেন চর কুকরিমুকরিতে। সবুজ শ্যামল পরিবেশ, নির্মল বাতাস আর সাগর তীরে পাখির কলরব মন জয় করে নেয় প্রকৃতি প্রেমীদের। তবে পর্যটকদের জন্য বিশ্রামের স্থান, খাবার, উন্নত যোগাযোগ ব্যবস্থা কিংবা আবাসন সুবিধা সহ প্রয়োজনীয় অনেক কিছুই নেই এখানে। সুন্দর একটা পল্টন হস্টেল হইলে দেখা গেছে যাত্রী ওঠানামা খুব ভালো হবে, বেশি বেশি পর্যটকরা উঠতে নামতে খুব সুবিধা পাবে। 10 টাকার ভাড়া এখানে 50 টাকা চায়। দেখা যাচ্ছে কি আমরা 5 জন উঠলাম, 500 টাকা গাড়ি ভাড়া চাবে। যানবাহন চলাচল ব্যবস্থাটা একটু উন্নত হয় তাহলে পর্যটকরা আসবে। যদি হোটেল বা রিসোর্ট হয় তাহলে হচ্ছে ভ্রমণ পিপাসুরা আরো আসবে। পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলছেন সংশ্লিষ্টরা। এখানে যাতায়াত করে প্রশাসনের সাথে একটা কোঅপারেশন করার জন্য লঞ্চঘাটটা একটু ভালো করার দরকার। অনিন্দ সুন্দর চর কুকরিমুকরির পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে একদিকে পর্যটকরা যেমন আগ্রহ হারাবে, তেমনি দ্বীপটি এক নিঃসঙ্গ ভূখণ্ডে পরিণত হবে আশঙ্কা সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। শীর্ষ পদে নাহিদ আক্তার, নাসির, হাসনাত, শারজিস। ইস্পাত কঠিন ঐক্যের ষড়যন্ত্র মোকাবেলায় খালেদা জিয়ার আহ্বান। বিএনপির বর্ধিত সভায় ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ 834 ও আহত 12,049 জন। এককালীন অর্থ সহায়তার পাশাপাশি মাসিক ভাতার ব্যবস্থা। এবং বৃষ্টিতে ভেসে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পাকিস্তান গ্রুপের শেষ ম্যাচ। না খেলেও 1 পয়েন্ট পেয়ে আসর শেষ করল টাইগাররা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।